নবম ও দশম শ্রেণী হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার 3 লেকচার 1 উচ্চতর গণিত অধ্যায় 3 জ্যামিতি অংশ লেকচার 1। আমরা পিথাগোরাসের উপপাদ্য সবাই শিখেছি। যে পিথাগোরাসের উপপাদ্যে যেটা বলা ছিল এই সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে। তো আমি শুধুমাত্র একটু এখানে বর্ণনা করে দেই যে পিথাগোরাসের উপপাদ্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো আমরা এগুলো আগেই শিখেছি। তো আমি যদি একটু বলার চেষ্টা করি, দেখো সবাই, এখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো সবাই, আমরা দেখতে পাচ্ছি এই কোণটি সমকোণ। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটি সবসময় অতিভুজ হবে। তার মানে হচ্ছে এখানে এসি বাহুটি হচ্ছে অতিভুজ। এখানে বলা আছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো সবাই, অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র যদি আঁকা হয়, দেখো এরকম হয় ব্যাপারটা। যদি আমরা অতিভুজের উপর কোনো বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করি তাহলে মোটামুটি এরকম হয়। বলা ছিল এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। তো আমরা সবাই জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে কোনো এক বাহু স্কোয়ার। তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে যে কোনো এক বাহু স্কোয়ার। দেখো, যে কোনো এক বাহু এসি বলা যেতে পারে। তার মানে এই যে এসি স্কোয়ার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে কোনো এক বাহু স্কোয়ার। এটা কাদের সমান হবে? দেখো, এখানে বলা ছিল যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। দেখো, যদি এ বি এর উপর কোনো বর্গক্ষেত্র আঁকা হয়, মনে করো এটা সেই বর্গক্ষেত্র। আবার যদি বিসি এর উপর কোনো বর্গক্ষেত্র আঁকা হয়, মনে করো এটা সেই বর্গক্ষেত্র। তাহলে এখন এই এ বি এর উপর যে বর্গক্ষেত্র আঁকা হলো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে যে কোনো এক বাহু স্কোয়ার। তার মানে হচ্ছে এ বি স্কোয়ার। দেখো, লেখা হচ্ছে এ বি স্কোয়ার। এবং এই যে বিসি বাহুর উপর যে বর্গক্ষেত্র আঁকা হয়েছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে যে কোনো এক বাহু স্কোয়ার, অর্থাৎ এই যে বিসি স্কোয়ার। দেখো, এই যে বিসি স্কোয়ার। তাহলে আমরা এটা আগেই শিখেছিলাম, আমরা শুধু এখানে একটু বর্ণনা করা হচ্ছে। এটার প্রমাণ আমরা অন্য আরেকটি লেকচারে শিখেছি। আজ এটার প্রমাণ না, শুধুমাত্র এটার বর্ণনা দিয়ে আমরা অন্য কিছুতে চলে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম পিথাগোরাসের উপপাদ্য। যদি এখন আমি সংক্ষেপে বলি, যদি একটু সংক্ষেপে বলা যাক, তাহলে দেখো সবাই, সংক্ষেপে বললে এটা বলা যায় যে অতিভুজ স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল। আবার বলি, অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান অপর দুই বাহু এর স্কোয়ারের যোগফল। দেখো, অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল। তাহলে আমরা সবসময় মনে রাখবো এটা অতিভুজ স্কোয়ার সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল। ওকে, আমরা এখন চলে যাই পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই পরবর্তী টপিক রেখাংশের লম্ব অভিক্ষেপ। এখন রেখাংশের লম্ব অভিক্ষেপ বলতে আমরা কি বুঝবো? দেখো সবাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি একটি রেখাংশ সবাই দেখতে পাচ্ছি। দেখো সবাই, এই যে আমরা এ বি একটি রেখাংশ দেখতে পাচ্ছি। তোমার কাছে জানতে চাওয়া হবে এই এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ কতটুকু। তাহলে আমাদেরকে বুঝতে হবে লম্ব অভিক্ষেপ কি জিনিস, এটা কিভাবে বের করা হয়।
তাহলে শুনো, লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে, যদি আমি প্রথমে নরমালি বলি তাহলে এটা বলবো যে যদি তুমি এই উপর থেকে লম্বভাবে কোনো লাইট ফেলো, মনে করো তুমি তুমি উপর থেকে লম্বভাবে কোনো লাইট ফেলতেছো, তাহলে যদি এই রেখাটির উপর তুমি উপর থেকে কোনো লাইট ফেলো লম্বভাবে, তাহলে এই রেখাটির একটা ছায়া নিশ্চয়ই এই ভূমিতে পড়বে। এই রেখাটির একটা ছায়া নিশ্চয়ই এই ভূমিতে পড়বে। তাহলে ওই রেখাটির যে ছায়া ভূমিতে পড়বে, এই ছায়াটুকুর দৈর্ঘ্যই হবে ওই রেখাটির লম্ব অভিক্ষেপ। আমি আবারও বলতেছি যে এই এবি রেখার লম্ব অভিক্ষেপ যদি জানতে চাওয়া হয়, তাহলে এবি রেখার উপরে যদি কোনো লাইট ফেলা হয় লম্বভাবে, তাহলে এই এবি রেখার যে ছায়াটি ভূমিতে পড়বে, এই ছায়াটুকুর দৈর্ঘ্যই হবে ওই এবি রেখাটির লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা যদি এটার নাম দেই, এই বিন্দুটার নাম দেই এ প্রাইম নাম দেই, এবং এই দ্বিতীয় বিন্দুটার নাম আমরা যদি বি প্রাইম দিয়ে থাকি, তাহলে আমরা এ প্রাইম থেকে বি প্রাইম এই দূরত্বটুকু বা এই দৈর্ঘ্যটুকুকে বলবো এই এবি রেখার লম্ব অভিক্ষেপ। তার মানে অভিক্ষেপের আরেকটা বাংলা হচ্ছে ছায়া, কিন্তু ছায়াটা কিন্তু হতে হবে লম্বভাবে। এবার যদি আমি একটু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেই, তাহলে দেখো ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা হচ্ছে যে কোন একটি রেখা, দেখো এই যে এবি রেখাংশ, এবি রেখাংশের এ বিন্দুটা হচ্ছে আদি বিন্দু। এই আদি বিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকা হবে। দেখো আদি বিন্দু এ থেকে ভূমির উপর লম্ব আঁকা হলো। আবার এই এবি রেখাংশের শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু হচ্ছে বি। বি বিন্দু হতেও মনে করো এই ভূমির উপর একটি লম্ব আঁকা হলো। তাহলে কোন রেখাংশের আদি বিন্দু হতে এবং প্রান্ত বিন্দু হতে যদি ভূমির উপর কোনো লম্ব আঁকা হয়, ওই লম্বটি দেখো ভূমিতে যে দৈর্ঘ্যটা ছেদ করে, দেখো এই লম্বটা, এই লম্বের পাদবিন্দু, মনে করলাম এই লম্বের পাদবিন্দু হচ্ছে এ প্রাইম, আবার এই লম্বটি পাদবিন্দু হচ্ছে পি প্রাইম। তাহলে ওই লম্ব আঁকার পর ভূমিতে যতটুকু দৈর্ঘ্য ছেদ করে, এই যে এ প্রাইম থেকে বি প্রাইম এই দৈর্ঘ্যটা ছেদ করে ভূমিতে, এ প্রাইম থেকে বি প্রাইম এই দৈর্ঘ্যটিকে বলা হয় এই এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা দুইটি ব্যাখ্যা পেলাম, তোমরা দুই ভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো আমরা লিখেছি যে এই চিত্রটিতে এ প্রাইম বি প্রাইম এই রেখাংশই হচ্ছে এক্স ওয়াই রেখার উপর ছায়াটা, ওই ছায়াটা কোথায় পড়ছে বা আমরা লম্বটা কোথায় আঁকছি, আমরা লম্বটা আঁকছি এক্স ওয়াই রেখাংশের উপর। অতএব এই এক্স ওয়াই রেখার উপর এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা লম্ব একেও ভাবতে পারি, আবার ছায়া দিয়েও ভাবতে পারি। এখন আমরা চলে যাই বিন্দুর লম্ব অভিক্ষেপ। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে বিন্দুর লম্ব অভিক্ষেপ। দেখো আমরা চিত্রে একটা পি বিন্দু দেখতে পাচ্ছি। এই পি বিন্দু, এই পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কেমন হবে? আমি যদি আগের মতো করে বলি, তাহলে পি বিন্দুর ঠিক উপর থেকে একটা লাইট ফেলা হবে লম্বভাবে। যদি পি বিন্দুর ঠিক উপর থেকে একটা লাইট ফেলা হয় লম্বভাবে, তাহলে এই পি বিন্দুর একটা ছায়া নিশ্চয়ই এই ভূমিতে পড়বে। মনে করলাম উপর থেকে লাইট ফেলার কারণে এই পি বিন্দুর একটা ছায়া ভূমিতে পড়লো এখানে। মনে করলাম এটা হচ্ছে পি বিন্দুর ছায়া, যা কিনা ভূমিতে পড়লো। তাহলে এই যে ভূমিতে আমরা যে বিন্দুটা দেখতে পাচ্ছি, এই বিন্দুটিকে বলা হবে এই পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। তার মানে পি বিন্দুর ছায়াটা ভূমিতে পড়ছে এতটুকু, তাহলে এই নিচের এই বিন্দুটিকে বলা হবে পি বিন্দুর ছায়া, অর্থাৎ পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। এখন যদি ম্যাথমেটিক্যাল ভাষায় বলা হয়, তাহলে দেখো পি বিন্দু হতে ভূমির উপর লম্ব আঁকা হবে। পি বিন্দু হতে ভূমির উপর লম্ব আঁকা হলো। তাহলে এই যে লম্ব আঁকা হলো, এই লম্বের পাদবিন্দু, এই লম্বের পাদবিন্দুর নাম দিলাম পি প্রাইম। লম্বটির পাদবিন্দুর নাম দিলাম পি প্রাইম। তাহলে এই লম্বের পাদবিন্দু পি প্রাইম, এই পি প্রাইমকেই বলা হয় এই পি বিন্দুটির লম্ব অভিক্ষেপ। আমরা সবাই বুঝতে পারলাম যে বিন্দু থেকে লম্ব আঁকলে লম্বের পাদবিন্দু অভিক্ষেপ। তাহলে আমরা দুই ভাবে মনে রাখার চেষ্টা করব লম্ব অভিক্ষেপ ব্যাপারটা।
ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় ৩ উচ্চতর গণিত অধ্যায় ৩ জ্যামিতি অংশের আমরা এখন আছি উপপাদ্য ৩ এ। উপপাদ্য ৩ সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা ভালো করে খেয়াল করবে। উপপাদ্য ৩ এ বলা আছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। আমরা এখন এটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে আমরা আসলে কি পড়লাম বা কি চাওয়া হয়েছে, এটাই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব এখন। তো তোমরা একটু চিত্রের সাথে আমি মিলিয়ে দিই, সবাই খেয়াল করো। আমি আগে একটু বলে নিই, মনে করো এখানে এ বি সি ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজ। দ্যাট মিনস এই যে আমরা দেখতে পাচ্ছি এডি দেখতে পাচ্ছি বা সিডি দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রথমে ছিল না। আমাদের এখানে প্রথমে আছে এ বি সি ত্রিভুজ, যেখানে দেখো সবাই এই সি কোণটি কিন্তু স্থূলকোণ। সি কোণটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু স্থূলকোণ। এবার তাহলে আমি উপপাদ্যের সাথে চিত্রের একটু মিল করিয়ে দিই, সবাই দেখো। এখানে বলা ছিল যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। দেখো সবাই, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ এ বি সি, স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণের বিপরীত বাহু এটা হচ্ছে স্থূলকোণ। এই স্থূলকোণের বিপরীত বাহু, দেখো এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এবি। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আমরা জানি যে বর্গক্ষেত্র মানে আলটিমেটলি, বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আলটিমেটলি ওই বাহুটা স্কয়ার। হ্যাঁ, বর্গক্ষেত্র বলা হোক বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা হোক, আলটিমেটলি ওই বাহুটার স্কয়ার হবে। তাহলে আমরা কিন্তু আবারও প্রশ্ন পড়ার চেষ্টা করি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আমরা দেখতে পাচ্ছি স্থূলকোণ হচ্ছে সি কোণ, এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে দেখো এই এবির উপর বর্গক্ষেত্র, তার মানে কি এবি স্কয়ার, এবি স্কয়ার। দেখো সবাই এই যে লেখা হচ্ছে এবি স্কয়ার। আমরা চলে যাই পরবর্তী অংশ, সবাই দেখো। আচ্ছা, অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে ওই কোণটির সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো সবাই, ওই কোণ বলতে এখানে স্থূল কোণকে বোঝানো হচ্ছে। এই স্থূল কোণের সাথে সন্নিহিত দুই বাহু কারা আছে? স্থূল কোণের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সন্নিহিত দুই বাহু আছে হচ্ছে, একটা হচ্ছে এসি বাহু আর একটা হচ্ছে বিসি বাহু। এই এসি বাহু এবং বিসি বাহু এরা হচ্ছে এই সি কোণের সন্নিহিত বাহু। তাহলে প্রশ্নে বলা ছিল যে এই সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো সবাই, তার মানে কি হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো সবাই লেখা হয়েছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা এতটুকু কিন্তু প্রশ্নের সাথে মিলিয়ে দিলাম। এবার আরো কি বলা আছে? এবং বলা আছে এবং ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি, তার মানে হচ্ছে ওই দুই বাহু যে কোনো একটি মানে কি, হয় এসি বাহু অথবা বিসি বাহু, যে কোনো একটি, এই দুই বাহু যে কোনো একটি। আমরা মনে করলাম যে আমাদের স্বার্থে, প্রমাণের স্বার্থে যে কোনো একটা মনে করলেই হবে। আমরা মনে করলাম যে প্রমাণের স্বার্থে যে কোনো একটি বাহু হিসেবে আমরা এখানে বিসি বাহুকে নিলাম। দেখো এই যে এখানে কিন্তু বিসি বাহুকে নেওয়া হয়েছে কি হিসাবে? যে কোনো একটি বাহু হিসাবে। ওকে, ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর, তার উপর মানে তুমি যেই বাহুটা নিয়েছো ওই বাহুর উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ, অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তার মানে তুমি এখানে নিয়েছো কোন বাহুটি? তুমি এখানে নিয়েছো হচ্ছে বিসি বাহুটি। আমি একটু আরেকবার বলার চেষ্টা করি ঠিক মতো।
শিক্ষার্থীরা তোমরা আরেকবার একটু দেখার চেষ্টা করো। এটা হচ্ছে যে সবাই এখানে কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে অন্য যে কোনো একটি বাহু যার নাম বিসি, অন্য যে কোনো একটি বাহু আমরা বিসি ধরেছিলাম। ওকে, তাহলে প্রশ্নে বলা ছিল যে অন্য যে কোনো একটি বাহু ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তার মানে কি এই বিসি বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে অপর বাহুর লম্ব বিক্ষেপ বলতে আমরা কার লম্ব বিক্ষেপ বুঝবো এখানে? নিশ্চয়ই এসি বাহুর লম্ব বিক্ষেপ বুঝবো। তাহলে এই এসি বাহুর লম্ব বিক্ষেপ মানে আমরা আগেই বলেছিলাম যে লম্ব বিক্ষেপ কিভাবে বের করা হয়। আমি ম্যাথমেটিক্যাল ভাষায় বলি এখন। লম্ব বিক্ষেপ বের করা হয় যে ওই বাহুটির আদি বিন্দু এবং শেষ বিন্দু হতে ভূমির উপর লম্ব আঁকা হবে, তাহলেই পাওয়া যাবে লম্ব বিক্ষেপ। যেমন দেখো এ বিন্দু হতে, তার আগে বলে নি যেহেতু প্রশ্নে বলা ছিল ওই বাহুর উপর মানে কি বিসি বাহুর উপর, তাহলে বিসি বাহুর উপর কিন্তু এই এসি বাহুর লম্ব আঁকলে এটা আসলে বিসি বাহুর উপর পড়বে না। এই কারণে আমরা বিসি বাহুকে একটু ডান দিকে বাড়িয়ে নিলাম। তার মানে বিসি এর বর্ধিত অংশ, বিসি এর বর্ধিত অংশ হচ্ছে এটা। তাহলে এই নিচের এই লাইনটা হচ্ছে বিসি বাহুর বর্ধিত অংশ। ওকে, এখন যেটা চাচ্ছিলাম বলতে সেটা হচ্ছে যে লম্ব বিক্ষেপটা। দেখো সবাই এই এসি বাহুর লম্ব বিক্ষেপ কতটুকু? আমাদের নিয়ম ছিল, তোমাদের মনে আছে যে দেখো আমি আরেকবার বলি, দেখো এটা যদি রেখা হয় তাহলে এই রেখার লম্ব বিক্ষেপ, এটা মনে করো ভূমি, উপরেরটা রেখা আর নিচেরটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বিক্ষেপ বের করার নিয়ম ছিল যে এই উপরের রেখাটির এই আদি বিন্দু হতে ভূমির উপর লম্ব আঁকবে এবং শেষ বিন্দু হতে ভূমির উপর লম্ব আঁকবে। তাহলে ভূমিতে যে অংশটুকু এই ছেদ করলো এই অংশটুকুকে বলা হবে লম্ব বিক্ষেপ। তাহলে দেখো এই যে এসি বাহু, এসি বাহুর এ বিন্দু হতে লম্ব আঁকা হলো, এ বিন্দু হতে লম্ব আঁকা হলো। আর দেখো সি বিন্দুটা কিন্তু ভূমিতে আছে, সি বিন্দুটা ভূমিতেই আছে। আর এ বিন্দু হতে লম্ব আঁকা হলো, ভূমিতে ডি বিন্দুতে ছেদ করলো। আমরা সবাই দেখতে পাচ্ছি যে এসি কে যখন লম্ব আঁকা হলো ভূমিতে, তো সি বিন্দু ভূমিতেই ছিল। আর এই শেষ বিন্দু হতে লম্ব আঁকলে তা ডি বিন্দুতে ছেদ করলো। তার মানে সি থেকে ডি, এটাকে বলা হবে লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? এসি রেখা। তাহলে শেষ কথা কি হলো? শেষ কথাটা হলো এটাই যে এসি রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। সিডি কে বলা হবে এসি রেখার লম্ব বিক্ষেপ। তাহলে প্রশ্ন কিন্তু বলেছিল যে তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের, তাহলে অপর বাহুর লম্ব বিক্ষেপ নিশ্চয়ই সিডি, অপর বাহুর লম্ব বিক্ষেপ সিডি। অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তার মানে এই যে ক্ষেত্রফলটা তৈরি হলো এই ক্ষেত্রফলের দ্বিগুণ, দেখো এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে, যেহেতু প্রশ্নে বলা ছিল ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এই ক্ষেত্রফলের দ্বিগুণ এর সমষ্টির সমান। সমষ্টির সমান আমরা আগেই লিখেছি, দেখো এই সমষ্টি, এখানে মাঝে দেখো প্লাস চিহ্ন ছিল, এখানেও মাঝে প্লাস চিহ্ন ছিল, তার মানে সমষ্টির সমান। শিক্ষার্থীরা তোমরা এই উপপাদ্যটির প্রশ্নটা নিজে নিজে চিত্রের সাথে মিলিয়ে আরেকবার বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু বিশেষ নির্বাচন কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি। কেননা বিশেষ নির্বাচনের মূল ব্যাপারটা কিন্তু ছিল এই লাইনটা, যে প্রশ্নের সাথে এই লাইনটার মিল কোথায়। আমরা কিন্তু এতক্ষণ এই প্রশ্ন থেকে ব্যাখ্যা করলাম যে প্রশ্নের সাথে এই লাইনটার কতটুকু মিল আছে। প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করেছি যে প্রশ্নের সাথে এই লাইনটার মিল আছে চিত্রের সাহায্যে। তো তোমরা আরেকবার নিজেরা এই ব্যাখ্যাটা খোঁজার চেষ্টা করো, প্রশ্ন থেকে, চিত্র থেকে এবং এই লাইনটা থেকে। এই তিনটা জিনিস একসাথে চিন্তা করে এটা খোঁজার চেষ্টা করবে। তাহলে চলো এখন চলে যাওয়া যাক প্রমাণে। আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এখন যদি প্রমাণ করার চেষ্টা করা হয়, ওকে, আমরা যদি এখন প্রমাণে যাই তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা কোন জিনিসটা নিয়ে কাজ করব। যেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি,
আরেকটু বলে রাখি, এই উপপাদ্যটিকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি থেকে একটা নতুন উপপাদ্য। তার মানে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিয়ে নতুন আর একটা উপপাদ্য। তাহলে আমরা এখন সবার প্রথমে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিব। দেখো সবাই, পিথাগোরাসের উপপাদ্য পেতে গেলে আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজ দরকার হয়। সমকোণী ত্রিভুজ ছাড়া পিথাগোরাসের উপপাদ্য হয় না। তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, যে ত্রিভুজ এ বি ডি। দেখো সবাই কোন ত্রিভুজটি, দেখো ত্রিভুজ এ বি এবং ডি। এ বি ডি সমকোণী ত্রিভুজ। এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা সবাই জানি যে পিথাগোরাসের সূত্র কি বলা ছিল। পিথাগোরাসের সূত্রে বলা ছিল যে অধিভুজ স্কয়ার, দেখো লেখা হয়েছে এ বি স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফল। তার মানে সমান সমান অপর দুই বাহুর স্কয়ার। একটা হচ্ছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা কিন্তু এই বাহুটি, এই যে বিডি বাহু। তার মানে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বলতে পারি যে অধিভুজ স্কয়ার সমান সমান দেখো অপর দুই বাহুর স্কয়ারের যোগফল। অপর দুই বাহু একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডি। ওকে, এবার আমরা যদি চিত্র থেকে খেয়াল করি তাহলে তোমরা দেখতে পাবে চিত্রের মধ্যে, দেখো সবাই চিত্রের মধ্যে এই যে বিডি সমান সমান বিসি প্লাস সিডি। কেন দেখো, দেখো সবাই বি থেকে ডি সমান সমান আমরা বলতেই পারি, বি থেকে ডি সমান সমান আমরা সবাই এখানে বলতেই পারি যে বিসি প্লাস সিডি। সুতরাং আমরা এখানে বিডি সমান চিত্র হতে বলতে পারি বিসি প্লাস সিডি, চিত্র হতে। তাহলে আমরা এখন মান বসিয়ে দিলাম, দেখো সবাই বিডির পরিবর্তে মান বসিয়ে দিলাম বিসি প্লাস সিডি, আর হোল স্কয়ার কিন্তু আগেই ছিল। এবার আমরা উপরের লাইন থেকে নিচের এই লাইনটা কি করলাম, উপরের লাইন থেকে নিচের এই লাইনটা আমরা কি করলাম, আমরা মনে হয় সহজেই বুঝতে পারবো। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার, যার সূত্র ছিল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবারও বলি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, যার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করা হলো। এখন আমরা যাব ক্যালকুলেশন। তাহলে যদি আমরা একটু খেয়াল করি ক্যালকুলেশনটা, তাহলে দেখো এখানে ক্যালকুলেশনে এই যে এডি স্কয়ার ঠিকই আছে, এই দেখো সিডি স্কয়ার কে একটু আগে লেখা হয়েছে, এই বিসি স্কয়ার কে একটু পরে লেখা হয়েছে। অর্থাৎ শেষ লাইনটা সবকিছু আগের মতোই আছে, শুধুমাত্র বিসি স্কয়ার কে একটু পরে লেখা হয়েছে এবং সিডি স্কয়ার কে একটু আগে লেখা হয়েছে, মানে একটু গুছিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এবং সবার লাস্টে কিন্তু 2bc ইন্টু সিডি, দেখো 2bc ইন্টু সিডি ঠিকই আছে। সুতরাং লাইন দুইটা একদমই সেম, শুধুমাত্র সিডি স্কয়ার আগে লেখা হয়েছে, বিসি স্কয়ার পরে লেখা হয়েছে। আমরা এটাকে সমীকরণ নাম্বার দিলাম। শিক্ষার্থীরা, আমরা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য শিখেছি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য শিখে থাকলে আমাদের সমকোণী ত্রিভুজ আমরা যতগুলি পাবো সবার জন্য অ্যাপ্লাই করব। আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ একটা নিয়ে কাজ করেছি, আমাদেরকে আবারও খুঁজে বের করতে হবে যে সমকোণী ত্রিভুজ এখানে আরো আছে কিনা। দেখো সবাই, আমরা কিছুক্ষণ আগে কোন সমকোণী ত্রিভুজটি নিয়ে কাজ করেছিলাম, আমরা কিছুক্ষণ আগে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছিলাম, ত্রিভুজ এ বি ডি। দেখো সবাই, ত্রিভুজ এ বি ডি কোনটা, ত্রিভুজ এ বি ডি কিন্তু এই যে এটা ত্রিভুজ এ বি ডি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছিলাম, যা কিনা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা বাদে আমরা আমরা আরেকটা ত্রিভুজ খুঁজে বের করি, এটাও কিনা সমকোণী। তাহলে এই বড় ত্রিভুজটা বাদ দিয়ে যদি আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে সেটা কোনটা হবে দেখো, সেটা হবে হচ্ছে এই যে ত্রিভুজ এসিডি। দেখতে পাচ্ছি সবাই, ত্রিভুজ এসিডি এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা আগে একটা বড় সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করেছি, আর এখন আমরা ছোট সমকোণী ছোট সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করার চেষ্টা করব।
যদি করা হয় তাহলে কেমন হবে এখানে? তোমরা সবাই জানো কেমন হবে। নিয়ম ছিল অতিভুজ স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার সমান সমান কি হওয়ার কথা? সমান সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল, তার মানে সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি হওয়ার কথা। আমরা এখন নিচে এখনই দেখতে পাবো যে এটাই হয়েছে। তাহলে আমরা একটু নিচে দেখে আসি, সবাই দেখো। আমরা যদি একটু আরেকবার মেলানোর চেষ্টা করি চিত্রের সাথে, তাহলে এখান থেকে খুঁজে পাবো। ওকে, আমরা যেটা বলতেছিলাম সবাইকে সেটা হচ্ছে দেখো, এই যে ত্রিভুজ এ সি ডি হতে, ত্রিভুজ এ সি ডি হতে আমরা কি বলেছিলাম সবাইকে একটু আগে? এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো, এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমরা ছোট সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম। এখন এটা করে আমাদের লাভ কি হলো? এটা করে আমাদের লাভ হলো, একটা বড় লাভ হলো। সেই বড় লাভটা কি হলো তোমরা একটু দেখার চেষ্টা করো। যে আমাদের এখানে লাভ যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এখানে দেখো, এই যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ছিল। আমরা কিন্তু ছোট সমকোণী ত্রিভুজের মাধ্যমে যে মানটা পেলাম, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে যে মানটা পেলাম, দেখো সেখানে কিন্তু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের মান দেখা যাচ্ছে। এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের মান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে আমরা এখন যদি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে যদি আমরা এই মানটা বসিয়ে দিই, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে, দেখো এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা বসিয়ে দিই এসি স্কোয়ার বসিয়ে দিই, দেখো এসি স্কোয়ার বসানো হবে। দেখতে পাচ্ছ 1 নং সমীকরণে এই 2 নং সমীকরণ থেকে এই মানটা পরিবর্তে বসিয়ে দেওয়া হয়েছে এসি স্কোয়ার। তার মানে 1 নং সমীকরণে যে অংশটুকু আমি বক্স করেছি এইটুকুর পরিবর্তে মান বসানো হয়েছে এসি স্কোয়ার বসানো হয়েছে। দেখো, ওইটুকুর পরিবর্তে এসি স্কোয়ার বসানো হয়েছে। বাকি অংশ কিন্তু সবই ঠিক আছে। কিরকম দেখো, বিসি স্কোয়ার, দেখো বিসি স্কোয়ার আছে প্লাস 2 বিসি ইন্টু সিডি, 2 বিসি ইন্টু সিডি। তার মানে সবই কিন্তু আগের মতোই আছে, শুধুমাত্র একটা মান বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রমাণিত। তো আমরা কিন্তু দেখো সেই প্রমাণটা করতে পারলাম, যে এই প্রমাণটা তারা আমাদের করতে বলেছিল ওটা আমরা করতে পারলাম। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুইটা পরামর্শ। প্রথম পরামর্শ হচ্ছে যে যে কথাগুলি আমি বললাম সেগুলো তোমরা চিত্রের সাহায্যে নিজেরা আরেকবার মিলিয়ে নিবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে তোমরা যেই অংশটুকু বুঝতে পারবে না ওই অংশটুকুর ভিডিও বারবার দেখবে, তাহলে তোমরা ওই অংশটুকু তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তোমরা অবশ্যই আজকের এই লেকচারটি সবাই প্র্যাকটিস করবে এবং পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করবে। সবাইকে ধন্যবাদ।